আমার এলাকায় 21শে ফেব্রুয়ারি আমার উপর মব হইল, প্রশাসনকে ধাক্কা দিয়ে ফালায়া বিএনপি পান্ডারা দখল নিল। এটা কোনো সুরা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছে? রুমিন ফারহানা বিএনপিকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা নিয়ে নানাভাবে আলোচনা চলছে। বিএনপিকে ব্যর্থ দল বলে তিনি উল্লেখ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা ফ্লোর পেয়ে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের বর্তমান অবস্থান নিয়ে ক্ষোভ উগরে দেন। এদিকে সংসদে বিএনপির সকল কুকৃতি ফাঁস করে দিল রুমিন ফারহানা। ভয়ানক বিপদের মুখে আছে তারেক রহমান। এবার একেবারে হাতে আঙ্গুল দিয়ে দর্শক দেখিয়ে দিয়েছেন বিএনপি সরকারের দুর্নীতি এবং বিএনপি সরকারের মন্ত্রী এমপিরা কে কোন দুর্নীতিতে জড়িয়েছে এবং স্বয়ং তারেক রহমান সম্পর্কেও কিন্তু দর্শক বিশাল বড় বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটা শুনলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। এমন সাহসী একজন নেত্রীকে বিএনপি হারিয়েছে, সেটা কিন্তু এখন হারে হারে কিন্তু টের পাচ্ছে তারেক রহমান। বিরোধী দলও নয়, মাত্র একজন স্বতন্ত্র এমপি হয়ে সরকারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে এই ব্যারিস্টার রুমিন ফারহানা, এমনকি দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াচ্ছে এক এক করে, সেই দর্শক একেবারে সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু মন জয় করে ফেলছে এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, তার বক্তব্যটি আপনারা আজকে শুনলে একেবারে রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবেন। তাই আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তারেক রহমানের সরকার সম্পর্কে কি বলছে অন্ততপক্ষে এই কথাগুলি শুনে যাবেন, তবেই কিন্তু দর্শক সম্পূর্ণ ভিডিওটির একেবারে ধারণা পেয়ে যাবেন আপনি। তাই এতটুকুই বলবো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছে সেগুলি আগে শুনিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব। আমার এলাকায় 21শে ফেব্রুয়ারি আমার উপর মব হইল, প্রশাসনকে ধাক্কা দিয়ে ফালায়া বিএনপি পান্ডারা দখল নিল। এটা কোনো সুরা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছে? আপনি ভালো বলতে পারবেন না, বলে নাই তো। কেন বলেন? এইটুকু পলিটিক্যাল স্মার্টনেস নাই যে এইটাকেও নিজের পক্ষে নিয়ে নেওয়া। এই মুহূর্তে যদি একটা বিবৃতি দিত, এই ঘটনার নিন্দা জানে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দাও, কিচ্ছু না, আমাকে অপছন্দ কইরাও এই কাজটা করা যায়। এটা হচ্ছে পলিটিক্যাল স্মার্টনেস, ওভারট্রাম্প করে দেওয়া। তখন আমার ভয়েসটা সরে গিয়ে তাদের ভয়েসটা প্রিভেল করতো। এইটুকু স্মার্টনেস যে গভর্নমেন্টের নাই, তাহলে নিয়ে আর আপনি কি আলাপ? যেই ব্যক্তিটির উপস্থিতিতে বিএনপি মিটিং করতে অস্বীকার করছে, সেই ব্যক্তির হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেন? এই প্রশ্ন থাকে। যেই ব্যক্তিটি কয়েকদিন আগে খুনের মামলা খেয়ে বহিষ্কৃত, সেই ব্যক্তি 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে কেন? প্রশ্ন থাকে। যেই ব্যক্তিদের আমরা আসলে কখনোই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে সেভাবে দেখি নাই, বরং আমরা বিভিন্ন সময় বড় বড় বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কথা শুনেছি, তারা ক্যাবিনেটে কেন? এখন ক্যাবিনেটের বাইরে আপনিও বসে আছেন জনতার কাতারে, আমিও বসে আছি জনতার কাতারে। আমরা এই প্রশ্নগুলো তুলছি। এই প্রশ্নগুলোর জবাব ধারণা আপনিও করতে পারেন, ধারণা আমিও করতে পারি, সে ধারণা মিলতেও পারে, নাও মিলতে পারে। সেজন্য আমি বলছি যে রাজনীতিবিদরা, আবারও রাজনীতিবিদ শব্দটা আমরা নাই বলি, মানুষ যখন ক্ষমতার কাছাকাছি যায় থাকে, তারা কেন যেন মনে করে এটা নেভার এন্ডিং একটা যাত্রা। আসলে চারপাশ থেকে হয়তো এত স্তুতি আসতে থাকে না, মানুষ মনে করে যে এ বুঝি অনন্ত অনন্ত যাত্রা। যাত্রা আসলে অনন্ত না। এটা বারে বারে শক্তভাবে বোঝার পরেও কেন যেন মানুষ বুঝতে চায় না। তাহলে আপনি এর আগে একবার বলেছিলেন যে এই সরকার খুব বেশি দিন টিকবে বলে আপনার কাছে মনে হয় না। ডু ইউ থিঙ্ক দ্যাট? আমি এটুকুই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দলের বাইরেও যোগ্য লোককে রিকোয়েস্ট করে নিয়ে এসে ক্যাবিনেট সাজিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটও যোগ্য এবং প্রাজ্ঞ মানুষ দিয়েই সাজানো হয়েছিল। আমি শুধু এটুকুই বলবো যে নেতা নির্বাচনে যদি ভুল হয়, নেতা শব্দটা বলবো নাকি আমি বলবো যে দায়িত্বশীল পদে আপনি যাদের দিচ্ছেন, আমার লেটস পুট ইট ইন দিস ওয়ে, নেতা না, দায়িত্বশীল পদে যাদের দিচ্ছেন, সেই নির্বাচনটা যদি একটু ভুল হয়, পা হড়কে অনেক দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেটা দেখি যে জামাত এবং আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। কেন? দুটো দলেরই বেশ কিছু জায়গায় মিল আছে, দুটো দলই আদর্শ ভিত্তিক। মানে এবারের পার্লামেন্ট আগের চেয়ে বেটার হবে, সার্টেনলি বেটার হবে। এইবার কোনো গৃহপালিত বিরোধী দল এখন পর্যন্ত আমাদের জানা মতে নাই। সো আমরা আশা করতে পারি উইল গেট আ বেটার পার্লামেন্ট। আমরা একটু পার্লামেন্ট নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমরা তো একজন নতুন প্রধানমন্ত্রী পেলাম। আপনার কাছে কি মনে হয় প্রধানমন্ত্রীর পারফরমেন্স কেমন হবে? কারণ মানুষ নতুন
কিছু দেখতে চাচ্ছে, নতুনের বার্তা সবসময় ওনারা দিয়ে এসেছেন, এবং অনেকেই, আমি প্রচুর সাংবাদিককে দেখেছি তারা বলছেন যে আমরা ভরসা করতে চাই। দীর্ঘদিন তিনি এক্সাইলে ছিলেন, পশ্চিমের একটা দেশে ছিলেন। এই সকল কিছু মিলিয়ে ওনার উপর দেশের মানুষ ভরসা করতে চায়, এবং এই দেশটা অনেক রকম চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এই দেশের মানুষ নানানভাবে সাফার করেছে। তো সেই সকল কিছুর বিবেচনায় মানুষের প্রত্যাশাও অনেক উঁচু। আশা করব তিনি সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করবেন। বিরুদ্ধ মত কতটা নেবেন এটা সময় বলবে। এই মুহূর্তে মাত্র 20 দিনে এটা বলা কঠিন, এটা আরো সময় গেলে বোঝা যাবে। অনেকেই দেখেন না কতদিন সামনে চলে, একদিন মানুষই জবাব দিয়ে দিবে। এটা আপনি এখানে আমি আর আপনি বসে কফির কাপ হাতে নিয়ে এটা সুরাহা করতে পারবো না। লিভ ইট অন পিপল, মানুষের উপর একটু ভার দেন। মানুষের কাছে তো সেই লেসনটা পৌঁছে গেছে যে প্রতিবাদ করতে পারতে হয় এবং প্রতিবাদ করলে সরে যায়। Yes, that is the most dangerous message for the government. আমি এটুকুই বলবো। কিন্তু বিএনপি কি সেটা দেখতে পারছে, বুঝতে পারছে? আবার আপনি আসেন বিএনপি। আমি বিএনপিতে নাই রে ভাই। আপনি বিএনপি আপনি বিএনপির কাউকে আইনে প্রশ্ন করেন না কেন? আমি তো বিএনপি কেউ না। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আজ এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা ফ্লোর পেয়ে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের বর্তমান অবস্থান নিয়ে ক্ষোভ উগরে দেন। কোনো সুনির্দিষ্ট ঘটনার ব্যাখ্যা না দিলেও তার বক্তব্য ছিল গভীর রহস্য আর হুঁশিয়ারির সুর। বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা ভেবেছিলেন দল থেকে বের করে দিলে আমি হারিয়ে যাব, আজকের এই সংসদই তাদের জন্য বড় জবাব। আমি মার্কা নয়, জনগণের ভোটে জিতে এসেছি। তিনি অভিযোগ করেন দলে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয়, যারা ত্যাগী নেতাদের সরিয়ে দিয়ে ব্যতিক্রম কায়েম করতে চায়। বক্তব্যের শুরুতে আরও অনেক কথাই বলেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ যে আসেন বসে আছেন তার পেছনের গল্পটা কিন্তু সবাই জানে না। আমি যদি আজ হাড়ি ভেঙে দেই তবে অনেকেই মুখ দেখানোর জায়গা থাকবে না। আয়নায় নিজের চেহারাটা একবার দেখুন। পর্দার আড়ালে যা যা ঘটেছে তা কি জনগণ জানে? তিনি বারবার পর্দার আড়ালের নাটক এবং গোপন সমঝোতার কথা উল্লেখ করলেও বিস্তারিত কিছু বলেননি। তার এই ইশারা সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক গুঞ্জন আর উত্তেজনার জন্ম দেয়। রুমিন ফারহানা যখন এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো বলেছিলেন তখন সরকারি দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। সংসদ কক্ষে হইচই শুরু হলে স্পিকার বারবার শান্ত হওয়ার আহ্বান জানান। এমনকি কয়েকজন সংসদ সদস্য তার বক্তব্য এক্সপান্স করার দাবি তোলেন। তবে রুমিন ফারহানা তার সিদ্ধান্তে অনড় থেকে বলেন, সত্যি কথা বললেই আপনাদের গায়ে লাগে কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার এই বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে আবারও উস্কে দিল। বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দল থেকে বহিষ্কৃত হওয়া একজন নেত্রীর এমন ইঙ্গিতপূর্ণ আক্রমণ নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের আভাস দিচ্ছে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সরকারি দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার করেছিলেন। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারি দল থেকে আমরা এখনও কোনো স্পষ্ট জবাব পাইনি যে তারা গণভোটকে মানেন কি মানেন না। এই স্পষ্ট জবাবের পরে আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য বা কর্মসূচি দেব। স্বরাষ্ট্রমন্ত্রী আস্থার বক্তব্যে ও বলেছেন, আমরা যারা দুটি শব্দ নিয়েছি সেখানে সংবিধান সংস্কার পরিষদের শব্দটি অসাংবিধানিক। এ কথাটি তিনি বলতে পারেন না, কারণ এই শপথ আমরা নিজে ইচ্ছায় নেইনি। আমাদের নির্বাচন কমিশন ইসি থেকে চিঠি দেওয়া হয়েছে। 297 জন সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার সিইসি স্বয়ং এই শপথ পড়িয়েছেন। এই শব্দটাকে যদি অসাংবিধানিক বলা হয় তাহলে ইসি ও সিইসিকে সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকেই অসাংবিধানিক বলা হচ্ছে। জুলাই সনদ ও জুলাই সনদ বাস্তবায়ন দেশের আদেশের বিষয়ে একটা রাজনৈতিক সমঝোতা ছিল এবং এটি একটি মীমাংসিত বিষয় ছিল বলে মন্তব্য করেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সাংবাদিকরা বলেন, কিন্তু নির্বাচনের বিজয় লাভের পর তারা সেই মীমাংসিত বিষয়টিকে এক ধরনের গায়ের জোরে অবজ্ঞা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এগুলো দেখছে। 90-এর গণ অভ্যুত্থানের পর বিরোধী দলীয় জোটে রূপরেখা সবাই সম্মত হওয়ার পর এই বিএনপি সরকার গঠনের পর সেটাকে অবজ্ঞা করেছিল। সেই প্রতিশ্রুতি তারা মানেননি। তারা ফলাফল হয়েছিল তারা বেশি দিন সংসদীয় রাজনীতিতে থাকতে পারেনি। বাংলাদেশ ফ্যাসিবাদ দিকে গিয়েছিল। সেই ইতিহাস থেকে তারা শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা যে এমপি মন্ত্রীদের কথা বলেছেন এক এক করে স্টেপ বাই স্টেপ, দর্শক আপনারা গুগলে সার্চ দেন অথবা তাদের ব্যাকগ্রাউন্ড যে ইতিহাসগুলি আছে সেগুলি ঘাটলে কিন্তু এই রুমিন ফারহানার কথার সঙ্গে আপনারা একেবারে কিন্তু হুবহু কিন্তু মিল পেয়ে যাবেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একসময় এই দলেরই সদস্য ছিল, যার ফলে তাদের যত অন্যায়, দর্শক ভিতরগত যে কথাবার্তাগুলি সকল কিছুই কিন্তু জানে ব্যারিস্টার রুমিন ফারহানা। তাই কিন্তু তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে ব্যারিস্টার রুমিন ফারহানা একেবারে খুব সহজভাবেই কিন্তু তাদের বিরুদ্ধে কথাগুলি বলতে পারছে।
এমনকি তাদের গোপন আর অজানা তথ্যগুলি রয়েছে সেগুলোও কিন্তু শীঘ্রই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা প্রকাশ করে দিবেন, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। কিন্তু দর্শক, তারেক রহমান এটা কি করেছে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে? জয়ী হয়ে আসার পর ব্যারিস্টার রুমিন ফারহানাকে একবারের জন্য দলে ডাকেনি এবং ডাকার প্রয়োজনও মনে করেনি। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা এখন এই বিএনপির বিরুদ্ধে দর্শক যেভাবে রুখে দাঁড়াচ্ছে, এতে করে কি বিএনপি দলের ক্ষতি হচ্ছে না? এখন না হোক, সামনের দিকে কি হবে না? সামনে কি আর নির্বাচন নেই? 5 বছর পরে কি বিএনপি নির্বাচনে কি অংশগ্রহণ করবে না? তাহলে কি সে সময় দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার এই যে কথাগুলি, সেগুলি কি বিএনপি দলের ভোটের জন্য দর্শক একটা ক্ষতিকারক হয়ে উঠবে না? তাহলে তারেক রহমান এখনই কেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে দর্শক ম্যানেজ করে বিএনপিতে নিচ্ছেন না? সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বিএনপিতে ফিরে যাবেন? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই মূল্যবান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।